ঘটনাটা মনে পড়লে এখনও আমি শিউরে উঠছি। মাঝে মধ্যে মাথায় ভূত চেপে বসে আমার। কিছু কিছু উটকো ইচ্ছে মনে আসে। আমার এমন ইচ্ছে হওয়ার কারণটা আমি নিজেও ঠিক বুঝতে পারিনি। রূপোর একটা গণেশ মূর্তি কেনার জন্য গতকাল কলকাতার একটা জুয়েলারি দোকানে ঢুকেছিলাম। জানি না এই মুহূর্তে গণেশ ঠাকুরের মূর্তি কেনার কী বা প্রয়োজন। দোকানের বাইরে থেকে দেখলাম শোকেসে সাজানো রয়েছে বিভিন্ন সাইজের মূর্তি। দোকানের ভিতরে ঢোকার কোনো প্রয়োজন দেখলাম না। বাইরে থেকে দেখা যাচ্ছে সবটাই, এবং দোকানের একজন কর্মী বাইরেই আছেন। আমি বেশ অনেকক্ষণ ধরে মূর্তিগুলো দেখে চলেছি আর একটা একটা করে দাম জিজ্ঞেস করছি। ইতিমধ্যে একজন বয়স আর কত আর হবে 27-28 বছরের একটি ছেলে, সেও মূর্তিগুলো দেখছে আর মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। কেন জানি না মনে হলো ছেলেটি আমাকে ফলো করছে, কারণ বাস থেকে নামার সময় আমি ছেলেটিকে দেখেছিলাম। তারপর আবার এখানে, যাই হোক, মূর্তিগুলো দেখে চলেছি, কোনোটা আবার হাতে নিয়েও দেখেছি। অনেকক্ষণ দেখার পর একটা মূর্তি আমার বেশ পছন্দ হয়েছে। মূর্তিটা হাতে নিয়ে দোকানের কর্মচারীকে দাম জিজ্ঞাসা করতে উনি বললেন, হ্যাঁ, এটা নিতে পারেন, দাম বেশি নয়, 7,000 মাত্র। পাশ থেকে ছেলেটি একটু সরে এসে আমার কানে চুপি চুপি বলল, এখান থেকে একদম নেবেন না, এখানে দাম তো অনেক, আর এসব জিনিস ভালো নয়। আমি কিনে ঠকেছি একবার, একটু সাইডে আসুন, আমি সব বলছি আপনাকে। ছেলেটির কথা মতো একটু বেরিয়ে আসতেই দোকানের কর্মচারী বলে উঠলেন, কী হলো দাদা, নেবেন বললেন যে? একটু আসছি বলি দোকান থেকে একটু সাইডে আসি। তারপরে ছেলেটি বলল, খবরদার, এখান থেকে কেউ কেসব জিনিস নেয়? রূপোর মূর্তি বলে বিক্রি করছে এরা, এগুলোর অরিজিনাল কিছুই নয়। তাছাড়া দামও বেশি। যেগুলো 7,000 বলছে সেগুলোর দাম কত জানেন? কত? মাত্র 4,000। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, 4,000 মাত্র? বলো কি? তো আর কি বলছি, কোথায় পাবো তাহলে? আপনি এক কাজ করুন, দমদমে যেতে পারবেন কি? আমার এক পরিচিতের দোকান আছে, ওখান থেকে নিয়ে আসতে পারেন। মনে একটু সন্দেহ নিয়ে বললাম, দমদমের কোথায়? আমি তো ঠিক চিনি না। তাহলে এক কাজ করুন, আমিও তো যাব, আপনি আমার সাথে যেতে পারেন। যদি মনে হয় একাই যাবেন তাহলে আমার থেকে অ্যাড্রেসটা নিয়ে রাখুন, যে কোনো দিন চলে যাবেন। আমি অবশ্য এখন যাব, সেটা এবার আপনার ইচ্ছে। কথাগুলো শুনে একটু ভাবনায় পড়ে গেলাম। 10-20 টাকার তো ব্যাপার না, অতগুলো টাকা সত্যি তো গায়ে লাগার কথা। দাম অনেকটা কম পাওয়া যাবে এই ভেবে ছেলেটির সাথে দমদম পৌঁছে যায়। মনে তখন আমার সন্দেহ রাখিনি। এই দিন দুপুরে ছেলেটি কী বা ক্ষতি করতে পারে আমার। দমদম পৌঁছে ছেলেটিকে অনুসরণ করে চলতে থাকি। একটা গলির ভিতর দিয়ে বেশ অনেকটা দূরে নিয়ে যায়। গলি থেকে বেরিয়ে একটা বড় রাস্তার মোড়ের পাশে একটা ছোট বাড়ি। ছেলেটি বলল, আপনি এখান থেকেই পেয়ে যাবেন। আমি ভিতরে ঢুকলাম, কোনো মূর্তি টূর্তি কিছুই নেই। তাহলে কি আমায় অন্য জায়গায় নিয়ে এলো? এদিক ওদিক তাকিয়ে দেখছি 40-42 বছরের একজন লোক একটা চেয়ার এগিয়ে দিয়ে বলল, বসুন। জিজ্ঞেস করলাম, দেরি হবে না কি? না না, বেশি দেরি হবে না। বেশ, ঠিক আছে, আমি বরং বাইরে ওয়েট করি। তাই করুন, তবে সাবধান। একটু ভয় ভয় করছে, মনে মনে ভাবছি, কোথায় এলাম রে বাবা, না এলেই হয়তো ভালো হতো। গা ছমছমে একটা ব্যাপার। বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ফুটে গিয়ে দাঁড়াই। মিনিট 15 দাঁড়িয়ে আছি, হঠাৎ পুলিশের দুটো ভ্যান এসে চারিদিক ঘিরে ফেলে। আমারও পালাবার পথ নেই, আর পুলিশের ঘেরা টেপে আমি। তারপর দেখি ওই বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে, গাড়িতে তুলছে সোনার উপর দামি দামি সব মূর্তি, সব চোরাই মাল। আমি তো দেখে সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলেছে, আর ওই ছেলেটি সহ আরও দুজনকে ধরেছে পুলিশ। তারপর পুলিশের নজরে পড়ল আমার ওপর। এই আপনি এখানে কি করছেন? চোরাই মাল কিনতে এসেছেন নিশ্চয়ই। কি বলবো বুঝতে পারছি না, আমতা আমতা করছি। তারপর বলি, না না, এই লোকটাকে চেক করো, টাকা পয়সা যা আছে নিয়ে নাও আগে, তারপর গাড়িতে তোলো। পুলিশের যিনি অফিসার ছিলেন উনি কথাটা বললেন। দুজন কনস্টেবল এলো, আমার আপাদমস্তক চেক করে নিয়ে বলল, স্যার, এর পকেটে কানা করি নেই, শুধু কি একটা প্যাড মোবাইল। গাড়ি থেকেই অফিসার বললেন, ছেড়ে দাও ওকে, মাল কিনতে আসলে পকেটে টাকা থাকতোই, খালি হাতে কেউ আসে না। পুলিশের গাড়ি বেরিয়ে যেতেই নিজের পকেটে হাত দিই। এ কি, সত্যি তো পকেটে তো কিছুই নেই। মানি ব্যাগটা কোথায় গেল? তাহলে কি ওই ছেলেটাই? অনুমান ঠিকই, পিক পকেট হয়েছে বলে আমার কোনো আক্ষেপ নেই। রাখে হলে তো মারে কে, খুব জোর বেঁচে গেছি। তবে অতি লোকটাও ভালো না। বাড়ি ফিরতে আমার ঘুমটা ভেঙে যায়। স্বপ্নটা আর একটু দেখার বাকি ছিল, একটা কানাকড়িও ছিল না। এখনও ভাবছি, টাকা পয়সা ছাড়া বাড়ি ফিরলাম কি করে। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে দেবশ্রী রায়।